মালিকের বউয়ের সাথে কর্মচারীর বউয়ের তুলনা খুবই হাস্যকর, খুবই বেমানান। আসসালামু আলাইকুম। আশা করি আজকের ধামাকা ভিডিওটা দেখার জন্য আপনারা একদম রেডি। কিছু নির্লজ্জ, বেহাইয়া, বেয়াদব, সংসার ছাড়া মহিলা আছে যারা কথার আগা মাথা কিছুই না বুঝে ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করে। তাদেরকেও আজকে ধোলাই করা হবে। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো সামনে মরিচ নিয়ে বসেছি। আমার কথায় যদি ঝাল লাগে সেই দায়িত্ব আমার না, নিজ দায়িত্বে পানি পান করে নেবেন। তো প্রথমত, উচিত কথা বলতে আমি আমার বাপকেও ছাড়ি না। যেটা সত্য, বাস্তব এবং সঠিক, সেটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে বলতে পারবো। দ্বিতীয়ত, নিজেকে অন্যের মতো মনে করা কিংবা অন্যের মতো করে করতে চাওয়া, যাকে বলে অন্যের দেখাদেখি কাজ করা, এটা খুবই ভয়ঙ্কর। এটা জীবনকে ধ্বংস করে দেয়। আর তৃতীয়ত, আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই না তারা কোনো বিপদে পড়ুক, তাদের কোনো ক্ষতি হোক কিংবা কোনো ভুল সিদ্ধান্তের কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকার হোক। এখন আসেন মূল কথায়। কিছু সংসার ছাড়া মহিলারা উমুকের সাথে তুমুকের তুলনা করে, তুমুকরে দেখে নাকি উমুকে হিংসা করে। মালিকের বউ কি কখনো কর্মচারীর বউকে দেখে হিংসা করে, নাকি কর্মচারীর বউ মালিকের বউকে দেখে হিংসা করে? জবাবটা আপনারাই দিয়ে যাবেন। যেমন ধরেন, আমার হাজব্যান্ডের মালিক, উনি মাসে মাসে ওনার ফ্যামিলি নিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। কোটি কোটি টাকার বিলাসবহুল গাড়িতে চড়ে, বিদেশে কয়েকটা বাড়ি, কোটি কোটি টাকার হীরার গহনা ওনার বউকে পরায়, বিলাসবহুল জীবনযাপন। তো এগুলো দেখে যদি এখন আমার হাজব্যান্ডকে বলি যে তোমার মালিকের বউয়ে এত বিলাসিতা করে, আমিও করব। তোমার মালিকের বউয়ে মাসে মাসে ইউরোপ কান্ট্রিতে ঘুরতে যায়, আমিও যাব। দামি দামি হীরার গহনা পরে, আমিও পরবো। মোট কথা, তারা যা যা করে আমিও করব। এখন এই আবদার নিয়ে যদি আমার হাজব্যান্ডের কাছে যাই, তাহলে কি উনি মেনে নিবে? না এটা সম্ভব কোনো দিন? আবার ধরেন, আমার হাজব্যান্ডের আন্ডারে যেই শত শত কর্মচারী কাজ করে, তাদের বস আবার আমার হাজব্যান্ড। এখন ওই কর্মচারীদের বউ যদি বলে আমি যেমন যেমন করি, আমি যা যা পড়ি, আমি যা যা খাই, যা যা করি, তারাও তা তা করবে, সেটাও কি সম্ভব? আসলে কারো স্থান কেউ নিতে পারে না, কারো বিলাসিতা দেখে দেখে কেউ করতে পারে না। যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার রিজিক অনুযায়ী, যার যার তৌফিক অনুযায়ী সে তাতা করতে পারে এবং সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। এখন আমি 6বার সৌদি আরব আসছি বলে যায় আরেকজনেরও 6বার আসতে হইব। আমার জামাই 10.5 লক্ষ টাকার চুরি কিনা দিছে বলে যায় আরেকজনের জামাইকেও 10.5 লক্ষ টাকার চুরি কিনা দিতে হইব। এটা আপনাদের কোন হিসাব? কামাই দেখতে হইব না? ইনকাম দেখতে হইব না? আয় গুণে ব্যয়। এজন্যই বলেছি যে মালিকের বউয়ের সাথে কর্মচারীর বউয়ের তুলনা করতে যাইবেন না। যে 100 টাকা ইনকাম করে, সে যদি 50 টাকাও খরচ করে ফেলে, তারপরও তার 50 টাকা আয় থাকবে। আর যে 10 টাকা ইনকাম করে, সে যদি 11 টাকা খরচ করতে যায়, তাহলে তার আয় তো দূরের কথা, উল্টা আরও ঋণ হবে। তো পকেটে 2টা পয়সা জমলেই যেটা ইচ্ছা সেটা করতে হয় না, টাকা জায়গা মতো খরচ করতে হয়। অন্যের দেখাদেখি বিলাসিতা করতে গেলে পকেট ফাঁকা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর ফাঁকা পকেটে আউশের মানুষটাও পাশে থাকে না। যাই হোক, সৌদি সরকার এখন এমন সুযোগ দিচ্ছে, লেবার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই যার যার ফ্যামিলি আনতে পারে, শুধু কিছু টাকার দরকার। আবার অনেককে শুনছি বাপের জমি বিক্রি করে নাকি ফ্যামিলি সৌদিতে আনে ফুটানি করার জন্য। এটাকে কি ফুটানি বলে নাকি ধ্বংস হওয়া বলে? আর তাদের যদি এতই ফুটানি করার ইচ্ছা থাকে, তাহলে ঢাকার আশেপাশে 2-4 বিঘা জমি কিনা দেখাক। হ্যাঁ, ঢাকার আশেপাশে 2-4 বিঘা জমি কিনা ফুটানি করুক। তাহলে আছে বোঝা যাবে কে কত বড় লায়েক। আর যারা বলতাছেন অমুকরে নিয়ে তমুকে হিংসা করে, তাদেরকে বলতাছি, কেউ যদি আমার থেকে উঁচুতে থাকে তাহলে আমি তাকে নিয়ে হিংসা করতে পারি। আর সে যদি আমার থেকে নিচে থাকে, তাহলে কেন আমি তাকে নিয়ে হিংসা করব? আর যে জিনিসটা আপনি নিজে বানাইবেন, নিজে তৈরি করবেন, সেই জিনিসটার প্রতি আপনার কখনো লোভ বা হিংসা থাকবে না। আপনি জিনিসটা বানাইছেনই আরেকজনকে খাওয়ানোর জন্য। সুতরাং এসব আজে বাজে চিন্তা ভাবনা, উল্টাপাল্টা কথা বলা বাদ দেন। মানুষের সংসারে খোঁচাখুচি করেন না। আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি। আমার পরিবার, আমার মানুষ। আমি একবার শাসন করব, একবার আদর করব, সেটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নাই তো। আপনাদের সংসার নিয়ে মাথা ঘামান, নিজেরা তো সংসার করতে পারেন না। সব থাকে বাপের বাড়িতে। যারা যারা এইসব আজে বাজে কমেন্ট করে, সব থাকে বাপের বাড়িতে, আর নয়তো ভাড়া বাড়িতে।
শ্বশুর শাশুড়ি নিয়ে তো জীবনও সংসার করতে পারে না এগুলা নিয়ে আসে মানুষের সংসার নিয়ে খোসাইতে নির্লজ্জ বেহায়া মহিলারা। ও আবার কমেন্ট করে উনি একাই সৌদি আরব আসছে আর কেউ আসেন নাই। ওই বেহাইয়ারা, তোরা আসছত কি আসছত না সেটা কি আমি জানতে চাইছি? এখন তো কামলার বউরও সৌদি আরব আসতে পারে, সেটা নিয়ে আমার মাথা কামানোর দরকার আছে? আর ওই যে সামনে যে সবজি টবজি নিয়ে বসে রয়েছি, এগুলো কিসের সবজি জানোস? আমার হাজব্যান্ডের মালিকদের যে বড় বড় মাজরা আছে, যেটাকে বলা হয় খামার বাড়ি, ওই খামার বাড়ি থেকে পিক আপ বইরা আমার হাজব্যান্ডের জন্য এই সবজি পাঠাইছে। আর উনি কি করেছে, যারা ওনার কাছের কর্মচারী আছে তাদেরকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছেন। যতটুকু আমাদের প্রয়োজন, মানে আমাদের 3 জনের যতটুকু সবজি প্রয়োজন ততটুকু ঘরে এনেছে, আর বাকিগুলো সব মানুষকে দিয়ে দিয়েছে। দেখেন ওনার মনটা কত বড়। আর যারা মাজরা থেকে গাড়ি ভরে আমাদের জন্য এত সবজি পাঠিয়েছে, তারাও কিন্তু মিশারি রাব্বুর আন্ডারে কাজ করে, এজন্যই এত সমাদর। আর ওই সব মাজরাতে কিন্তু আমরা আগে প্রায় সময় ঘুরতে যেতাম, নিজের হাতে খেজুর তুলে তুলে খেতাম, নিজের হাতে টমেটো তুলে আনতাম। লাস্ট 3 বছর আগে গিয়েছিলাম, এমন বালির ঝড় ছিল, দৌড়াই আইসা পড়ছি, এরপর আর ওইখানে যাই না। এরপর থেকে তারা নিজেরাই গাড়ি ভরে আমাদের জন্য সবজি খেজুর এগুলো পাঠিয়ে দেয়। তো কি বুঝলেন, জামাইয়ের কামাই অনুযায়ী খরচ করতে হবে, কামাই অনুযায়ী বিলাসিতা করতে হবে, আরেকজনের দেখা দেখি করলে তো হবে না। আর যদি এমন হয় বাপের বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ আছে, ভবিষ্যতে ওইগুলো দিয়ে চলতে পারবো, তাহলে তো এখানে কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকুন, ধোলাই করা এখনও শেষ হয় নাই। তো এবার সৌদি আরবে আসার পর বিশ্বাস তো করবেন না, এমন কোনো দিন বাদ নাই যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে না আসে। আজকেও খাবার নিয়ে এসেছে। বাবা ওপেন করো, দেখো তোমার বাবা কি নিয়ে আসছে। আমরা ফলো করি কি আছে এটার মধ্যে। এটার মধ্যে দেখেন, এটার মধ্যে রয়েছে এক জাতের খ্যাপসা, তবে এই খ্যাপসাগুলো না তেল দিয়ে ভাজে না, এটা একদম সিদ্ধ করে মশলা দিয়ে মাখিয়ে সিদ্ধ করে এই যে ভাতের সাথে দিয়ে দেয়। এটা কিন্তু দারুণ খেতে মজা, এক এক রকম খ্যাপসার এক এক রকম স্বাদ। এটার নাম হচ্ছে সোয়াইয়া খ্যাপসা। অ্যারাবিয়ান নাম, বুঝছেন, উচ্চারণে ভুল হতে পারে। এটা খোলো, এটার মধ্যে দেখো কি আছে, এটার মধ্যে সোয়াইয়া আছে নাকি ঘুমাইয়া আছে। যাই হোক, বলে না এক এক দেশের বুলি এক এক দেশের গালি, সেম টু সেম। আহা দেখেন, মিশারির জন্য 2 প্যাকেটে খ্যাপসা এবং দুইটাই সেম সেম। কেন দুইটা সেম সেম নিয়ে আসলো? একটা তো অন্য খ্যাপসাও নিয়ে আসতে পারতো, তাই না? আসলে হচ্ছে মিশারিও চিকেন খ্যাপসা পছন্দ করে, আমিও পছন্দ করি। তো যেই কথা সেই কাজ, আমার মিশারির জন্য চিকেন সোয়াইয়া বা খ্যাপসা সোয়াইয়া আমি এখন গরম করে নিয়ে এসেছি, সাথে দিয়েছি সালাদ। তো আমার আব্বা যেন এখন মজা করে খাবে। যতটুকু খেতে পারো বাবা খাও, সমস্যা নাই, বাকিটুক পরে দেখা যাবে। তো 1 প্যাকেট খ্যাপসার মধ্যে 1 পিস চিকেনই দেওয়া হয়। বিসমিল্লাহ। মানে মিশারি খ্যাপসা, বিরিয়ানি, চিকেন এগুলো খুবই পছন্দ করে। এখনকার বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না, চিকেনটাই বেশি পছন্দ করে। বাবা কেমন মজা, অনেক মজা, অনেক মজা। তো খাও, পেট ভরে খাও। যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করব। সামনে তো মরিচ রয়েছেই, এছাড়া রয়েছে কচু। যাদের একটু বেশি চুলকানি তাদের জন্য এই কচু। এখন এই কচু লাগানোর পরে কারো যদি চুলকাইতে চুলকাইতে ঘা হয়ে যায়, সেটার জন্য মলমের ব্যবস্থা আছে। যাই হোক, আমার হাজব্যান্ড কোথায় চাকরি করে সেটা আগে জেনে নেন। তো সৌদি আরবের একটা বড় কোম্পানির হেড অফিসে চাকরি করে। হেড অফিস কি বুঝেন? যেখানে পুরা ইন্ডাস্ট্রির কলকবজা নড়ানো হয়, সেই হেড অফিসের একটা ডিপার্টমেন্টের ম্যানেজিং পোস্টে আছে। তো বুঝতেই পারছেন, সুযোগ সুবিধা ভালো, বেতন ভালো, ক্ষমতাও ভালো। তো উনি চাইলেই বেশ কিছু লোকজন ওনার আন্ডারে চাকরি দিতে পারে। তো আমি বলেছি যে বাইরের লোক কেন চাকরি দিবা, আমাদের তো কত আত্মীয় স্বজন আছে বেকার কিংবা অসহায়, তাদেরকে নিয়ে আসো। তাদেরকে তোমার আন্ডারে চাকরি দিলে তো বেতনও বাড়াই দিতে পারবা, সুযোগ সুবিধাও দিতে পারবা, এতে করে তারাও উপকৃত হবে, আমরাও দোয়া পাবো। তো সেইটা দেখা এক ফকিন্নির ফুতে বলতাছে দালাল। এই ফকিন্নির ফুত সামসিকা, দালাল কি বুঝস? আত্মীয় স্বজন বিদেশ আনলে কি তারা দালাল কয়? আত্মীয় স্বজন বিদেশ আনলে দেখি আরও নিজের পকেটে টাকা দিয়ে আনতে হয়, সেটা জানোস না? আর জানবি কইতে, তোর কাজ তো ভিক্ষা করার, চুরি করা। সৌদি আরব আইসা চুরির দায়ে জেল খাইটা দেশ গেছত না? চোরের ঘরে চোর, ফকিন্নির ফুত। আমার নাম নিয়ে আসছে ভিক্ষা করতে।
তোর কলজা হাত দিছি, তোর কলজা এবার সিরা নিয়ে আসমু চামচিকার ঘরে। চামচিকা আমার জামাই দালালি কইরা কোথায় এজেন্সি দিছে তোর বাড়িতে, আর সেইখানে তোর মা বোন বউ আর 14 গোষ্ঠী সবাই রে বেচে দিছত আমার জামের কাছে, না ভাড়া দিছত? তোর 14 গোষ্ঠীর সব মহিলারে আমার জামের কাছে ভাড়া দিছত, আর সেগুলা দিয়ে আমার জামাই দালালি করে। চামচিকার ঘরে চামচিকা। নেক্সট টাইম যদি আমার নিয়া কোনো কথা বলস কিংবা আমার নাম নিয়ে ভিক্ষা করস, তাহলে তোর খবর আছে। ফাজিলের বাচ্চা চামচিকা জানি। আমার জামাইয়ের পিছে হাজার হাজার মানুষ ঘুরে চাকরির জন্য, শত শত মানুষ তারে রিকোয়েস্ট করে বিদেশ নেওয়ার জন্য, কিন্তু সে কাউকে পাত্তা দেয় না, কারণ তার কাজ এইটা না, এটা তার পেশা না। তার যেই চাকরি, মাশাল্লাহ, যদি এই চাকরি সে আরও 5 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারে, তাহলে আগামী 3 প্রজন্ম বৈশা বৈশা খাইতে পারবো। এই রকম ক্ষমতাওয়ালা চাকরি করে। দালালি আর ফালালি দিয়া আমরা চলি না, আমাদের এমনিতেই হেডাম, বুঝছ? হেডাম নিয়ে আমরা চলি। আর বউ ব্যবসা কারে কয়? তোর মতো যারা মাইগ্যা আছে না, বেকার মাইগ্যা, বউয়ের পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘোরে, বউ দেখায় দেখায় সেই টাকা দিয়ে বাজার করে না খায়, চলে, ওইগুলান রে বলে বউ ব্যবসা। আর আমার জামাই যে টাকা ইনকাম করে ওইগুলা দিয়ে তোর 14 গোষ্ঠী কি 14 খানদান চালাইতে পারবো, বুঝছ? ফকিরের ঘরে ফকির। আর আমি ভিডিও করি শখে, আমি কোনো পার্সোনাল ভিডিও করি না, আমি পারিবারিক ভিডিও করি। আমার পরিবারের এমন কোনো সদস্য নাই যে মানুষ দেখে নাই, মানুষ চিনে না, মানুষ জানে না। আমার পরিবারের ঘটনার সাথে বাংলাদেশের এমন অনেক পরিবারের ঘটনা মিলে যায়, এজন্য তারা পছন্দ করে। আর এগুলারে ব্যবসা বলে না, এগুলাকে বলে বিনোদন। আমি যেই ভিডিও করি ওইগুলো হচ্ছে বিনোদন, ওইগুলো হচ্ছে পারিবারিক গল্প। আন্তাজে মান্তাজে না বুঝা কয়টা টাকার লোভে ভিক্ষা করার লাগিয়া মানুষের নামে আজে বাজে কথা বললা বদনাম ছড়ায়, শয়তানের বাচ্চা জানি। তোরা যদি ফাইতাম দুইটা জুতাইতাম। এই বেড়ারে যেন যেই পাইবেন, এই বরিশাল্লা বেড়ারে যেইখানে যেই দেখবেন, যেই পাইবেন, দুইটা শুধু জুতাইবেন। আমার কিন্তু অনেক ধৈর্য, আমি মানুষকে বারবার সুযোগ দেই, একবার না বারবার সুযোগ দেই, বারবার দেখি যে ভালো হয় কিনা, ভালো হয় কিনা। এরপরও যদি ভালো না হয় তাহলে কি করি? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করি। তো আশা করি আমার কথাগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকে উচিত কথা বলেছি। আবার ভাইবেন না যে উচিত কথার ভাত নাই। উচিত কথার ভাত না থাকলেও মরিচ, কচু, টমেটো, বিটরুট, বেগুন সবই আছে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। এদিক দিয়ে দেখুন ভাত রান্না হয়ে গেছে, এখনই ভাতের মাড় গেলে নিতে হবে। আর আজকে চাল বেশি দিয়ে ফেলেছি, দেখেন হাঁড়ি একদম পুরা ভরছে। এখন আবার একটু পানিও দিছি সাথে, গরম পানি। তাড়াহুড়া কইরা আজকে ভুল কইরা বেশি মাইপা ফেলছি চাল। আর এই পাশটায় দেখুন মশলা কষিয়ে নিচ্ছি। কি রান্না করব? অবশ্যই মাংস রান্না করব না, আজকে রান্না করব সবজি, এবং এটা হচ্ছে মাছের তরকারি। এদিক দিয়ে দেখুন অলরেডি আমি মাছ ভেজে ফেলেছি, ইলিশ মাছ। আর এদিক দিয়ে কচু সিদ্ধ করেও পানি ঝরিয়ে নিয়েছি, মানে একটু ভাপ দিয়েছি যাতে করে গলা না ধরে। তো এখন মশলার মধ্যে এই কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। এমনিতে কিন্তু এই কচু গলা ধরে না, মানে রতি হয় না কচুর মধ্যে, ওই কচুগুলা। আর এদিকটায় দেখুন লালের লাল, কত সুন্দর কালার। তো টমেটোগুলো যখন কাটছিলাম একবার মনে হচ্ছে আঙুর কাটছি, আরেকবার মনে হচ্ছে করমচা কাটছি। তো ছোট ছোট টমেটোর ভর্তা বানাবো আজকে, জীবনের ফার্স্ট। সাথে হচ্ছে সাদা পেঁয়াজ। তো পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, তেলও দিব একটু। এর সাথে দিয়ে দিচ্ছি লবণ, মরিচ দিব, শুকনা মরিচ। যখন টমেটোর ভর্তা হয়ে যাবে তখন একটু শুকনা মরিচ ভেঙে দিয়ে তারপর থেতলিয়ে ভর্তাটা বানাবো। তো দেখতে তো অনেক সুন্দর লাগছে, লাল টকটকা। এখন ভর্তা বানিয়ে খেয়ে দেখি কেমন মজা। তাছাড়া এই পাশ দিয়ে কিন্তু আমি বেগুনও ভাজি করে ফেলেছি। এখানে একটা বেগুন নিয়েছি, একটা বেগুনের প্রায় 7-8টা পিস হয়েছে, একদম পোড়া পোড়া করে ভেজেছি। এদিক দিয়ে দেখেন মিশারি আর মিশারির বাবা বসে কাজে লেগে গেছে। কি কাজ করতেছো তোমরা বাপে পুতেরা? পেঁয়াজের গোড়া পরিষ্কার করতেছো না আগা পরিষ্কার করতেছো? আচ্ছা, এই পেঁয়াজগুলো উনি রাখতেছে সালাদ খাওয়ার জন্য। শসা, গাজর, টমেটোর সাথে কাইটটা পরে সালাদ খাবে। এগুলা কিন্তু তরকারি রান্না করবো না, আউশ করে বলে এগুলার সালাদ খাইব। আর এই ঠোস দিয়ে কি করবা? এই যে ঠোস,
তুমি খাইবা না ছেড়ে দিবা এটা ছেড়ে দিবা। আর এই যে সালাদ পাতা কি করবা? এই যে 5টা সালাদ পাতা রাখছি, এগুলো মন চাইতেছে না খাইতাম। আর এই যে দেখেন এগুলো যে রাখছে, এগুলো বলে আশেপাশের কাউকে দিয়ে দিবে। উনি বলতেছে পাতা কি খাইবো, পেঁয়াজ সহ দিই। মানে যা পাঠাইছে মনে করেন এর 80% মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, 20% 20% আমরা রাখলাম। তো এরই মধ্যে রান্নাবান্না শেষ, হাঁপিয়ে গেছি রান্নাবান্না করতে করতে, কারণ এক দিক দিয়ে জিনিসপত্র গুছিয়েছি, অন্য দিক দিয়ে রান্নাবান্না। দেখুন টমেটো দিয়ে ধোয়া বের হচ্ছে, মানে এইমাত্র রান্না শেষ হয়েছে। এই ছোট ছোট টমেটোর মধ্যে যে বিসি, হাইরে বিসি, বিসি ছাড়া কিছু দেখা যায় না। তো টমেটোর ভর্তা বানিয়েছি, আর এই পাশটায় তো দেখেছেনই বেগুন ভাজি করেছি। আর এদিক দিয়ে যে কচু রান্না করেছি, কচুর কি খবর চলুন দেখি। ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি রান্না করেছি, আল্লাহই জানে মানে গলা ধরে কিনা। আর এদিকটায় একদম হাঁড়ি ভরে ভাত রান্না করেছি আজকে। তো এই হচ্ছে রান্না বান্না, এখন হবে খাওয়া দাওয়া। তো মিশরাতুল জাজমকে গোসল করিয়ে লোশন ক্রিম দিয়ে মাথাটা আঁচড়াতে পারলাম না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে তাকে রেডি করেছি, কারণ এখন সে গোসল করানোর সময় কান্না করে, গোসল করানোর পরেও কান্না করে। কত রকম ভাবে যে কাপড় চোপড় পরাই আল্লাহই জানে। ওই কি করছে জানেননি, ওকে গোসল করায় রেডি করাইয়া আমি অন্য কাজ করতেছি, ও না কি করছে, মোবাইলটা নাকি চুপি চুপি নিয়া গোসলের যে পানি আছে ওই পানির মধ্যে সাবান ভিজাইছে, সাথে মোবাইলটাও ভিজাইতে চাইছিল, মানে মিশারি দেখে বলছে, দেখা তাড়াতাড়ি করে মোবাইলটা উদ্ধার করছে, নয়তো এই মোবাইল আজকেও সে গোসল করাই দিত না। পচা কাজ করতে চাইছিল তুমি, তুমি ব্রুসালাও, তুমি দুস্তামি করো না। দেখছেন নিজে নিজে এখন মোটরসাইকেলে উঠতে পারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি বড় হয়ে যাচ্ছ, বড় হয়ে যাচ্ছ তুমি। আর এই পাশ দিয়ে দেখুন এইখানে রয়েছে 5-6 রকমের সবজি, আর এইখানে রয়েছে চাল আর 2 রকমের ডাল, মসুরের ডাল আর খেসারি ডাল। তো এই চাল ডাল আর সবজি দিয়ে রান্না করা হবে খিচুড়ি, বুঝতেই পারছেন, তবে মশলা ছাড়া খিচুড়ি। বাবুর জন্য রান্না করব, রান্না করে একদম ব্লেন্ডার করে বাটিতে রেখে তারপর ফিডারের মধ্যে ভরে ভরে খাওয়াবো, একদম দুধের মতো। তো এই খাবারটা কিন্তু অনেক দিন ধরেই বাবুকে খাওয়াচ্ছি, বাবু মাশাআল্লাহ অনেক আনন্দের সাথেই খায়। তো রান্নাবান্না শুরু করে দেই ধোয়াধাই করে। তো এই ছিল সৌদি আরবের সংসারে আমাদের আজকের কার্যকলাপ। মাজরা থেকে সুন্দর সুন্দর উপহার আপনারা দেখলেন, সাথে দেখলেন আমার রান্না বান্না। আজকে 3 রকমের তরকারি রান্না করেছি এবং সবাই খুব মজা করে খেয়েছে এবং প্রশংসাও করেছে। তো বরাবরের মতো আমাদের গৃহিণীদের কষ্টের কোনো শেষ নাই, সেই কষ্টের কথা বলে আর কোনো লাভ নাই। এটাই আমাদের জীবন, এভাবেই দিন যাবে, রাত পোহাবে, বছর যাবে, এবং যতদিন বেঁচে থাকি এভাবেই মনে হয় সময় কাটবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, এবং আগামী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।